Good morning, viewers. This is a big day for Campus Plus channel. It is entering into the all India level with the appearance of uh, Mrs. Brinda Korat, যার চেহারা নাম সবই আপনাদের কাছে অত্যন্ত পরিচিত। তো উনি অত্যন্ত বিজি মানুষ, অতএব উপক্রমণিকাটা না করে সোজাসুজি প্রশ্নের দিকেই চলে যাওয়ার চেষ্টা করছি। তার আগে দু একটা কথা ওনার সম্পর্কে একটু না বলে দিলে হবে না। ফার্স্ট অফ অল, তিনি কিন্তু যাকে সর্বার্থে একজন কসমোপলিটান পার্সন, এবং ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন হার অ্যাজ এ বেঙ্গলি, এ পাঞ্জাবি আর এ কেরালাইট। তো ওনার ক্লাসিফিকেশন কিভাবে করব জানি না। এবং ইন্ডিয়ান উনি বলে দিন, ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান ইন্ডিয়ান, ওকে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার লাইফের যে জিনিসটা হয়তো অনেকে জানেন না, সেটা হচ্ছে যে 1967 সাল থেকে 71 সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডে এয়ার ইন্ডিয়াতে চাকরি করেছেন, এবং সেখানে গিয়ে তিনি মহিলাদের প্রতি ডিসক্রিমিনেশনের ব্যাপারে একটা প্রতিবাদ করেছিলেন, এবং সেটা ওনার কাছ থেকে শুনে নেব। দিস ইজ এ পার্ট অফ ইন্টারভিউ। এবং এর আগেও উনি যে মিরান্ডা হাউসে তার যে স্মৃতি কথা আছে, সেখানেও দেখা গেছে সেখানেও তিনি একবার মিস ফ্রেশার বলে একটা ব্যাপারের এগেনস্টে উনি লড়ে গিয়েছিলেন। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এগুলো এগুলো ইন্ডিকেট করে যে উমেন্স রাইট, এবং AIDW এর প্রেসিডেন্ট হিসেবে তিনি যে ছিলেন, সেটা তার কি উদ্দেশ্য ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করব। মাই ফার্স্ট কোয়েশ্চেন টু বৃন্দা কারাত। ফার্স্টে জিজ্ঞেস হচ্ছে ম্যাডাম বলবো না দিদি বলবো, সে যেটা বলবেন সেই অনুযায়ী আপনাকে অ্যাড্রেস করতে হবে। দিদি বলতে পারেন, কমরেড বলতে পারেন, ম্যাডাম বলবেন না। ওকে, দিদি। আহ, ব্যাপারটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট, তারা সর্বার্থেই অন্যান্য পলিটিক্যাল পার্টিদের থেকে একটু আলাদা। তাদের সম্পর্কে মানুষের ধারণা হচ্ছে এরা ঈশ্বর মানে না, এরা জাতীয়তাবাদ মানে না, এরা ভারতীয়ত্ব মানে না, কিছুই মানে না। অথচ এদের যে জাজমেন্ট, সেটা অত্যন্ত পরিমাণে ক্ষুরধারভাবে মানুষের কাছে, মানে কি বলবো, কৌতূহলের ব্যাপার। এবং পার্লামেন্টারি ইলেকশনেও তো তারা তো অনেক জয় পেয়েছেন। আচ্ছা, আপনারা যে পলিটিক্সটা করেন, এই পলিটিক্সে কি সিস্টেমের মধ্যে মানুষকে কিছু রিলিফ দেওয়ার জন্যে, না সিস্টেমটাকে পাল্টানোর জন্য? আগে এটা আপনার কাছে একটু শুনে নেব। এটা আবার বলুন, সরি। ব্যাপারটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বা লেফটিস্ট যে পলিটিক্সটা করেন, সেটা কি ভারতের যে বর্তমান সিস্টেমের মধ্যে মানুষকে কিছু রিলিফ পাইয়ে দেওয়ার জন্যে, না সিস্টেমটাকে ওভারহল করে একটা নতুন সিস্টেম আনার জন্যে? দুটোই জিনিস আছে, দুটোই কানেক্টেড আছে। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজবাদ, আমাদের লক্ষ্য হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থায় শেষ। আমাদের লক্ষ্য হচ্ছে এই যা শোষণের আধারে ব্যবস্থা আছে, আমরা সেটা মানি না। আর সেটার অল্টারনেটিভে একটা সমাজবাদী দেশ, যা আমাদের নিজের দেশে কনটেক্সটে হবে। কিন্তু তার লড়াইয়ের মধ্যে যা আলাদা আলাদা স্টেপস আছে, নিশ্চয়ই তার মধ্যে যখন আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছি আর যখন আমরা স্ট্রাগলে বিশ্বাস করি, তখন নিশ্চয়ই রিলিফের একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আছে। তো প্রত্যেক ব্যাপারে রিলিফ মানে অধিকার পাওয়া।
রিলিফ মানে পেট্রনেজ না, রিলিফ মানে অধিকার পাওয়া। আর আমাদের শ্রেণী সংগ্রামের ভিত্তিতে অনেক দাবি, অনেক ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেশের লোকের, শ্রমিক শ্রেণীর, কৃষকদের জন্য আমাদের আন্দোলনের ফলে সেটা আমরা পেয়েছি। সেটা আপনি রিলিফ বলতে পারেন, সেটা আপনি অধিকার পাওয়া বলতে পারেন। দিদি, মাই নেক্সট কোশ্চেন, যে কোনো পার্লামেন্টারি পলিটিক্সেই দেখা যায় যে তাদের যে কর্মসূচি, ইস্তেহার বা ম্যানিফেস্টো যেটা থাকে, তাতে মহিলাদের জন্য একটা বিশেষ চ্যাপ্টার থাকে এবং তাতে বেশ কিছু প্রভিশন দেওয়া থাকে যে আমরা এই জিনিসের জন্য চেষ্টা করছি বা আমরা ক্ষমতায় এলে এই জিনিস তোমাদেরকে দেব। এই যে মহিলাদের জন্য যে স্পেশাল, মানে আমি জানি না এটাকে প্যাকেজ বললে আপনি অফেন্ডেড হবেন কিনা, তো এই যে ব্যাপারটা, যে যে ইস্যুতে মহিলাদেরকে রিলিফ দেবে সেটা তো পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তাহলে মহিলাদের সমস্যা আলাদা করে কি এবং তার সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর কোথায় যোগাযোগ? মহিলাদের একটা নাগরিক হিসাবে যা ডিসক্রিমিনেশন আছে মহিলাদের বিরুদ্ধে, হিস্টোরিক্যালি ডিসক্রিমিনেশন আছে, তার জন্য আমাদের কনস্টিটিউশনাল একটা বাধ্যতা আছে কি অ্যাফার্মেটিভ অ্যাকশন নেওয়া খুবই দরকার। সেই জন্য আমি মহিলাদের প্যাকেজ হিসাবে মোটেই এটা দেখি না। মহিলাদের সাংবিধানিক অধিকারের হিসাবে মেয়েদের জন্য ইলেকশন হোক বা এভরিডের কথা হোক, মেয়েদের অধিকারের ব্যাপার আমাদের একটা পুরো একটা দৃষ্টিকোণ আছে কমিউনিস্টদের। এখন আপনি দেখবেন মোদী সরকার এখন বলছে উইমেন লেড ডেভেলপমেন্ট, কিন্তু উইমেন লেড ডেভেলপমেন্টে মেয়েদের রোজগারের কোনো অধিকার নেই। উইমেন লেড ডেভেলপমেন্টে মেয়েদের জেন্ডার বাজেটের যা অংশ আছে সেটা প্রায় কমেই যাচ্ছে প্রত্যেক জায়গায়। তো কিসের উইমেন লেড ডেভেলপমেন্ট? মেয়েদের যা আনপেড ওয়ার্ক আছে এখন আমাদের যে দেশে, এটা এখন একটা নতুন স্টাডি এসছে কি মেয়েরা কত ঘন্টা আনপেড ওয়ার্কের জন্য দিচ্ছে, তো তার স্বীকৃতি নেই আমাদের দেশে। তো এইসব নিয়ে কমিউনিস্টরা লড়াই করে। আমাদের ম্যানিফেস্টোতে আমাদের আন্দোলনের রিফ্লেকশন আছে। সেই জন্য আন্দোলন, নীতি, নিয়ত আর ম্যানিফেস্টো, তার মধ্যে একটা সম্পর্ক থাকে। আমরা ওই বরসাতি মেন্ডক না কি নির্বাচন আসবে তখন মেয়েদের আমরা মনে রাখবো, এটা আমাদের অ্যাপ্রোচ মোটেই না। দিদি, মাই নেক্সট কোশ্চেন এইটা রিলেটেড। সেটা হচ্ছে যে ধরুন ভারতে এস্টাবলিশড এই কমিউনিস্ট পার্টিগুলোর থেকে আরও অনেক বড় বড় পার্টি আছে, অন্তত সংখ্যার বিচারে বলছি। তো তারাও তো ধরুন মহিলাদের জন্য তাদেরও উওমেন্স উইং আছে, বা তারাও মহিলাদের জন্য তাদের মানে ম্যানিফেস্টোতে তাদের অনেকগুলো। এক মিনিট, एक्सक्यूज मी जस्ट 1 मिनट प्लीज, एक्सक्यूज मी। हेलो, अभी मैं मीटिंग में हूँ, सॉरी। ওকে, নো ইস্যু। এই আলাদা, এই যে অন্যান্য পলিটিক্যাল পার্টির সঙ্গে লেফট পার্টিগুলোর ডিফারেন্স কোথায়? না, আপনার প্রশ্নটা কি আমি ঠিক আচ্ছা, বুঝতে প্রশ্নটা পারিনি। আরেকবার বলছি যে এই যে মহিলাদের জন্য যে কনসার্ন, মহিলাদের যে ডিপ্রাইভেশন বা ডিসক্রিমিনেশন, এটা তো অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোও তো এটা নিয়ে বলে। তা যদি বলে থাকে এবং তাদের ম্যানিফেস্টো তো মহিলাদের জন্য কোনো বিশেষ বিশেষ সেকশন বা এ সমস্ত থাকে, আমার কথা হচ্ছে যে লেফট পার্টিগুলোর সঙ্গে সেই বাকি পার্টিগুলোর কোথায় ডিফারেন্স? ডিফারেন্স তো বুনিয়াদি ডিফারেন্স, আমি তো আপনাকে বলেছি আমরা তো বরসাতি মেন্ডক নয় কি নির্বাচনের সময় মেয়েদের কথা বলবো আর নির্বাচনের পর যত মেয়েদের উপর অ্যাট্রসিটিস হচ্ছে, যত মেয়েদের প্রতি ডিসক্রিমিনেশন হচ্ছে, যত মেয়েদের কানুন আছে মেয়েদের জন্য তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই। তো একটা যা ডিফারেন্স আছে আমাদের, আমাদের শুধু একটা ইলেকট্রাল অ্যাপ্রোচ নয়, আমাদের ফান্ডামেন্টাল প্রোগ্রামের মধ্যে মেয়েদের অধিকার আছে, ইলেকশন হোক বা না হোক। এখন ম্যানিফেস্টোয়ে অনেক কিছু বলা যায়। এখন ধরুন দিল্লির নির্বাচন হয়েছিল, দিল্লির নির্বাচনে মেন ছিল আমরা 2,500 টাকা দেব মেয়েদের। কতদিন হয়ে গেছে?
দিল্লি নির্বাচনে একটা টাকা মেয়েদের জন্য হয়নি, কোনো বাজেটিং হয়নি। অনেক জায়গায় যখন বলছে কি আমরা মেয়েদের এত টাকা দিচ্ছি, কিন্তু যদি আপনি স্টাডি করে দেখবেন, একদিকে মেয়েদের জন্য টাকা দিচ্ছে, অন্যদিকে বিধবা পেনশন দিচ্ছে না, অন্যদিকে ওল্ড এজ পেনশন দিচ্ছে না, অন্যদিকে বাজেট যা মেয়েদের জন্য হওয়া উচিত সেটা দিচ্ছে না। তো সেই জন্য একটা সম্পূর্ণ যদি দৃষ্টিকোণ না থাকে মেয়েদের ডেভেলপমেন্টের জন্য, তখন এটা শুধু নির্বাচনী একটা ব্যাপার হয়। এটা আমার মনে হয় কমিউনিস্টরা কখনো সেই প্ল্যাটফর্মে আমাদের যা ডিফারেন্স আছে এটা পরিষ্কার। তাহলে মাই নেক্সট কোশ্চেন, যে ভারতের অনেক স্টেটই মহিলা চিফ মিনিস্টার পেয়েছে। উত্তরপ্রদেশ পেয়েছে, কি? উড়িষ্যা পেয়েছে, লেডি চিফ মিনিস্টার, মহিলা চিফ মিনিস্টার। ভারতের অনেক স্টেট মহিলা চিফ মিনিস্টার পেয়েছে, তাদের মধ্যে উত্তরপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, এবং গুজরাটও পর্যন্ত আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে তুলনায় না গিয়েও বলছি যে বাম রাজ্যগুলোতে মহিলা প্রাইম চিফ মিনিস্টার হবার ব্যাপারটা সম্পর্কে আপনার কি ধারণা, সেখানে কেন হয়নি? আর সেটা কোনো প্রশ্নই নয়, কোনো প্রাসঙ্গিকতা নেই আমাদের পলিটিক্সে। নিশ্চয়ই যখন হবে মহিলা চিফ মিনিস্টার তখন হবে, মহিলা চিফ মিনিস্টার না হোক সেটা আমাদের কোনো নীতি নয়। এখন ধরুন জ্যোতি বাসু 35 ইয়ার্স একটা মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা কি বলতে পারি জ্যোতি বাসুতে থাকা উচিত ছিল না? তো সেই জন্য আমার হয় এই এই প্রশ্নগুলোর পেছনে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কি যদি মহিলা চিফ মিনিস্টার হয় তখনই মহিলাদের জন্য কিছু করা যায়। কিন্তু যদি দেখা যায় মহিলা চিফ মিনিস্টারের রাজে মেয়েদের কি অবস্থা ওয়েস্ট বেঙ্গলে, সেটা আমরা দেখতে পারি। আমরা এটা চাই কি মেয়েদের সংখ্যা পলিটিক্সে বাড়ুক, আমরা চাই কি মেয়েরা ইম্পর্টেন্ট পলিটিক্যাল পজিশনে আসুক, আমরা চাই কি নিশ্চয় মেয়েদের চিফ মিনিস্টার হওয়ার একটা পুরো অধিকার আছে। কিন্তু তার জন্য আমরা কমিউনিস্টদের আলোচনা করব কি তোমরা মহিলা চিফ মিনিস্টার দাওনি, আমার মনে হয় না কি এটা মেয়েদের ডেভেলপমেন্টের পক্ষে এটা হচ্ছে মেন মাপদণ্ড। যদি আপনি দেখবেন কি যেখানে যেখানে আমাদের সরকার রয়েছে, আর সেটা 3টে স্টেটে রয়েছে, সেই 3টে স্টেটে আমাদের সময় যখন আমাদের সরকার ছিল, মেয়েদের প্রত্যেক ইন্ডিকেটর ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি ছিল। ধরুন ওয়েস্ট বেঙ্গলে আপনি নিন, আজকে যা ওয়েস্ট বেঙ্গলের জঙ্গল রাজ হয়েছে, আপনি ভাবতে পারেন কি সে সময় ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, আর মেয়েদের উপর যা অত্যাচার করছে তাদের পুরো প্রোটেকশন সরকার দিচ্ছে? এটা কখনো হতে পারে? একটা মহিলা মুখ্যমন্ত্রী বলছেন সে মেয়ে 12টার সময় বাইরে কেন ছিল? এটা কখনো হয়? আরজি করে কেসে মমতা ব্যানার্জির কি স্টেটমেন্ট গুলো ছিল, কি নীতিগুলো ছিল? সেই জন্য আই থিঙ্ক আর পলিটিক্স, it is a very correct point that women have every right to be chief ministers, and parties should make them chief ministers as and wherever it is there's a possibility. But I don't think that becomes a standard for judgment about the pro-women policies of any government. ওকে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রায় 5 দশকের ওপরে রাজনীতি করেছেন। এই 5 দশক। 5 দশকে, 1971 থেকে, মানে 54 ইয়ার্স টু বি প্রিসাইজ। আপনার ইনডক্ট্রিনেশন হচ্ছে 1971-এ, যা দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি ধরুন একজন পুরুষ চিফ মিনিস্টার এবং একজন মহিলা চিফ মিনিস্টারের মধ্যে কোথায় কি ডিফারেন্সিয়েট করেন যে একজন মহিলা চিফ মিনিস্টার হলে ভালো? দেখুন মহিলার যা চিফ মিনিস্টার আছে মহিলাদের, উনি ওর নিজের পার্টি যা পলিটিক্যাল স্ট্রিমে উনি থাকেন সেই পলিটিক্যাল স্ট্রিমের লিডারশিপ দেবে। যদি কমিউনিস্ট চিফ মিনিস্টার মহিলা হতো, আমাদের পার্টির যা অ্যাপ্রোচ আছে টুয়ার্ডস উইমেন, টুয়ার্ডস সোসাইটি, টুয়ার্ডস ডেভেলপমেন্ট, উনি সেই
নীতিগুলোকে সেটা উনি করতেন। I don't think the difference is about politics. একটা মহিলা চিফ মিনিস্টার কোন পার্টিতে রিপ্রেজেন্ট করছে, আর সেই পার্টির পলিটিক্স কিভাবে উনি ইমপ্লিমেন্ট করছেন, আর কমিউনিস্ট চিফ মিনিস্টার কিভাবে আমাদের পার্টির পলিটিক্স ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে প্রশ্ন। ইটস এ কোয়েশ্চেন নট অফ মেল এন্ড ফিমেল ইন দিস, যে আপনি প্রশ্ন করেছেন। ইটস এ কোয়েশ্চেন অফ পলিটিক্স। আমি কোন পলিটিক্সের প্রতিনিধিত্ব করব, আর সেই পলিটিক্সের রিপ্রেজেন্টেশন আমি কিভাবে করব, এটা হচ্ছে প্রশ্ন। ম্যাডাম, সরি দিদি, আমি একটা, আমার কথা হচ্ছে কি, আমি আপনাকে যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলো যেহেতু পাবলিকের মাইন্ডে এই প্রশ্নগুলো ঘোরে, আমি সেই জন্য আপনার কাছে তুলে ধরছি, এবং আশা করা যায় এই প্রশ্নগুলো যে উত্তর সেটাও তখন তাদের কাছে পৌঁছে যাবে। সিম্পলি আমি প্রশ্নগুলোই নিয়ে আসছি। যেমন 2005 সালে আপনি রাজ্যসভার সদস্য হলেন, এবং অ্যাট দ্য সেম টাইম এআই সরি পলিট ব্যুরোরও আপনি মেম্বার হলেন। এবং তখন আমার যতদূর মনে পড়ছে, স্পিকিং ফ্রম মেমোরি, যে আপনার একটা প্রতিবাদ হয়েছিল মাত্র একজন মহিলা পিবিএম কেন। এই ব্যাপারটা সম্পর্কে আপনার একটু খোলসা বক্তব্য শুনতে চাই। না, সেটা আপনি ওইটা একটু আমার মনে হয় ওই পলিট ব্যুরোর ব্যাপার ছিল না। কেন পলিট ব্যুরো ইলেকশন সেন্ট্রাল কমিটি করে। ব্যাপারটা হচ্ছে সেন্ট্রাল কমিটির মধ্যে 1990s-এ, সে সময় আমাদের পার্টি কংগ্রেসে যখন সেন্ট্রাল কমিটি মেম্বারের প্রস্তাব দেওয়া হয়েছিল, সে সময় আমি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আর যখন সেই নামগুলো প্রস্তাব করা হয়েছে পিবি থেকে, তখন মেয়েদের সংখ্যা কম ছিল। তার আমি প্রতিবাদ করলাম, আর সেটা আমি করলাম পার্টি কংগ্রেসে। সেটা পিবির সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক আছে। 108 নম্বর যে সংবিধান সংশোধন হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তাতে 1/3 সিট অফ হায়ার লেজিসলেটিভ বডিজ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার জন্য সংবিধান অ্যামেন্ড করা হয়েছে। এবং বাম দলগুলো এই যে ব্যাপারটা, এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য বাম দলগুলো উদ্যোগী ছিল, তারা যথেষ্ট ডিবেট করেছে। মানে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব যে ধরুন এটা এটা এখনো হয়নি, ধরুন আজকে এটা 100% ইমপ্লিমেন্টেড হয়েছে, কথা কথা বলছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, তাতে আপনি অ্যাডমিনিস্ট্রেশনে কি ধরনের পরিবর্তন আশা করছেন যে এই অ্যামেন্ডমেন্টের পক্ষে ভোট দিয়েছেন, মানে বাম দলগুলো? শুনুন, ব্যাপারটা হচ্ছে ইকুয়ালিটির। প্রশাসনের জন্য আপনি কেন ওইটা সম্পর্ক দেখছেন? মেয়েদের আমাদের দেশে এত বড় আন্দোলনের পর, ফ্রিডম স্ট্রাগলের পরেও, যখন প্রথম নির্বাচন হলো আমাদের দেশে, শুধু 24 উইমেন সে সময় পার্লামেন্টে ইলেক্টেড হয়েছে। কেন পার্টিগুলো সে মেয়েদের এত বড় পার্টিসিপেশনের সত্ত্বেও টিকিট দেয়নি? আর সেটা চলে এসছে ফর দ্য লাস্ট 78 ইয়ার্স। সেই জন্য আমরা এটা মনে করি কি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার আছে, সো দ্যাট যখন আমরা ইকুয়ালিটির কথা বলি, তখন গণতন্ত্র, পার্লামেন্ট হচ্ছে মেন প্ল্যাটফর্ম আমাদের দেশে এই সময়। তো সেই প্ল্যাটফর্মে ইকুয়ালিটি হোক। আর ইকুয়ালিটির দিকে এখন লোকাল বডিজে যখন আমরা দেখি কি 50% রিজার্ভেশন হয়ে গেছে মেয়েদের জন্য আমাদের আন্দোলনের ফলে, তখন আমরা দেখছি প্রশাসনে খুব ভালোই চলছে।
মেয়েরা এখন অনেক জায়গায় সরপঞ্চ আছে রিজার্ভেশনের জন্য, মেয়েরা অনেক জায়গায় মেয়ে আছে রিজার্ভেশনের জন্য। প্রশাসনে কোনো ক্ষতি হয়নি, উল্টো প্রশাসনের ভালো কাজ অনেক জায়গায় হচ্ছে। তো সেই জন্য যখন লোকাল বডিজ এর 1990s থেকে 2025 অব্দি একটা অভিজ্ঞতা আছে, তখন আপনার প্রশ্নের মাইনেটা কি আমি ঠিক বুঝতে পারছি না না। না, এই প্রশ্নটা মানেটা এটাই। মেয়েদের প্রশাসনের এখন প্রশ্ন, মেয়েদের প্রশাসনে এখন প্রশ্ন কোথা থেকে আসছে? ব্যাপারটা হচ্ছে মেয়েদের টিকিট কেন দেওয়া হচ্ছে না পার্টিগুলোতে? এখন ধরো যদি আমার পার্টির কথা আপনি জিজ্ঞেস করুন, আমার পার্টি যখন আমরা ডিসকাস করেছি, তখন একটা প্রশ্ন এসছে যা প্রত্যেক পার্টির জন্য আসে, যেখানে কোনো এমপি যদি ভালো কাজ করছে উইদাউট রেজার্ভেশনে, সে এমপি কে সরিয়ে দেওয়া আর্বিট্রারিলি জনগণের কি প্রভাব হবে সেখানে? তো এরকম অনেকগুলো প্রশ্ন উঠেছে। সেই জন্য আমরা বলেছি কি, যতক্ষণ একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট না হয় যা প্রত্যেক পার্টির উপর লাগু হবে, আর সেটা সিট ভিত্তি হবে, সিট ভিত্তি, ইন্ডিভিজুয়াল ভিত্তি না, সিট ভিত্তি হবে, এভরি থার্ড সিট যেরকম লোকাল বডিতে হয়, তখন ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ প্রত্যেক পার্টির ইকুয়াল হবে। সেই জন্য আমরা বলেছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ভীষণ দরকার। আপনার যে কথাগুলো, এই কথাগুলো যারা মহিলাদের জন্য বলছেন তাদের কাছে কিন্তু মডেল উত্তর, এবং সেইভাবেই কিন্তু আপনাকে আমি প্রশ্নগুলো করেছি। ব্যাপারটা হচ্ছে যে যে সমস্ত মহিলারা নিজ গুণে চিফ মিনিস্টার হয়েছেন, যেমন ধরুন মায়াবতী, জয়ললিতা, এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনটাও দেখেছি। কেন বলছি যে এই মহিলাদের 108 অ্যামেন্ডমেন্টের কথা, এরাও একটা অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছেন। তাদের আগে এমজিআর থেকে শুরু করে আরও অনেকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছেন। আমার একটাই জানার ইচ্ছে ছিল, আপনি বিদেশে, দেশে সব জায়গাতে এত দেখেছেন, এই ধরনের দুটো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি পার্থক্য দেখলেন যে মহিলাদের জন্য এতটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে এতটা প্রয়োজন হচ্ছে? আমি সেইটাই আমার প্রশ্নের মানে মেইন থ্রাস্ট ছিল, যে কি দেখেছেন যে ধরুন জয়ললিতা এবং এমজিআর এর যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আপনি কি পার্থক্য দেখেছেন? আপনি বারবার একই প্রশ্ন করছেন আর আমি বারবার একই জবাব ওকে, দিচ্ছি। ওকে, ওকে। আমি আপনাকে বলছি যে মুখ্যমন্ত্রী আছে, দে উইল ডু দেয়ার ওন পার্টিস পলিটিক্স। পলিটিক্স যদি পছন্দ আছে ঠিক আছে, পলিটিক্স যদি পছন্দ নেই তার বিরোধিতা করতে হবে, পুরুষ হোক বা মহিলা হোক, এটা তো পলিটিক্স। প্রশাসনের ব্যাপারে প্রশ্ন কেন তোলা হচ্ছে? মহিলা আর পুরুষের প্রশাসনের মধ্যে কোনো তফাৎ কেন হবে? ওকে, তফাৎ হচ্ছে পলিটিক্স। ওকে। এইবারে আপনাকে একজন লেফটিস্ট লিডার হিসাবে আপনাকে আমি প্রশ্নটা রাখছি। ধরুন আপনি কোনো একটা রাজ্যের চিফ মিনিস্টার, অথবা কেন্দ্রে আপনি হোম মিনিস্টার, কথা কথা বলছি। আপনি মহিলাদের জন্য কি কি ইমিডিয়েট ব্যবস্থা নেবেন? আমি ক্ষমা চাই, আপনি বারবার এই প্রশ্নগুলোর মধ্যে আপনার আছে। আমি বলছি আমার পার্টির ম্যানিফেস্টো যা আছে আমি তাকে ইমপ্লিমেন্ট করব, আর তার মধ্যে মেয়েদের অধিকারের পুরো একটা চ্যাপ্টার থাকে, আর সেটা আমি ইমপ্লিমেন্ট করব। এই 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 প্রশ্নগুলো সবই ছিল পূর্বতন AIDW এর যে প্রেসিডেন্ট বৃন্দা কারাতের প্রতি। আমার মনে হয় মহিলা সংক্রান্ত আমাদের না, যে, আমি কোনোদিন প্রেসিডেন্ট ছিলাম না, আমি জেনারেল সেক্রেটারি সরি ছিলাম। সরি, মানে মার্জনা চেয়ে নিচ্ছি, আমার ওই ভুলটা একটুখানি মার্জনা করে দেবেন। আমি অ্যাকচুয়ালি আমি ওই ভুলটা মানে ইচ্ছাকৃত নয়, আমরা জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্টের মধ্যে একটু ভুল করে ফেলেছি। আমার প্রশ্ন, এই চ্যাপ্টারটা এইখানে আমি ক্লোজ করতে চাই। আমার যে যে প্রশ্নগুলো পাওয়ার দরকার ছিল, কারণ
কথায় বার্তায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে যে আলোচনাগুলো শুনি, যে আলোচনার যে সঠিক উত্তর ম্যাক্সিমাম লোকের কাছে নেই, এবং আপনি যে উত্তরগুলো দিলেন এই উত্তরগুলো কিন্তু তাদের কাছে মডেল উত্তর হিসেবেই কিন্তু থাকবে, কিন্তু এই প্রশ্নগুলো তো যাবে না। কাজেই এই প্রশ্নগুলো কিন্তু মানে কখনোই মনে করবেন না যে আমার ভেতর থেকে উঠে এসেছে। আমি প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে এনেছি। যদি ওঠেও থাকে আপনার অধিকার আছে। না। সেটা কোনো ব্যাপারই নয়, কোথা থেকে উঠেছে সেটা আপনি করেছেন, কোনো ব্যাপারই নয় এটা। আচ্ছা, এইবারে একটু দু একটা এখন ব্যক্তি, আমার সময় শেষ হচ্ছে, হ্যাঁ। 5 মিনিট অনলি, দুটো জিনিস আপনার কাছে জানতে চাইবো। আপনি ইংল্যান্ডে গেলেন এবং সেখানে আপনার এই যে কমিউনিজমে যে আপনি এলেন, এবং সেখানে এই এই ব্যাপারটা একটুখানি বলুন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সবাই শুনতে আগ্রহী। 1967 সালে ইংল্যান্ডে প্রথম গেলেন। কথা আমি বলতে চাই, প্রথম কথা যখন আপনি আমার পরিচয়টা দিলেন, আপনি বললেন কি আমি এয়ার ইন্ডিয়ায় ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমি আন্দোলন করলাম। অ্যাকচুয়ালি ওইটা ঠিক ওইভাবে হয়নি। ব্যাপারটা হচ্ছে কি সেখানে আমরা যা গ্রাউন্ড স্টাফ ছিলাম, সেটা যারা অফিসে কাজ করতো, যারা এয়ারপোর্টে কাজ করতো, এয়ারপোর্টে ওরা বাধ্যতা করেছে কি সেখানে স্কার্ট পরতে হবে। তখন আমার প্রশ্ন শুধু এটা ছিল কি যদি আমি একটা ইন্ডিয়ান এয়ারলাইনে কাজ করছি, তখন আমি লন্ডনে কাজ করতে গিয়ে আমি স্কার্ট কেন পরবো? আমি তো আমাদের দেশের শাড়ি হোক, সালোয়ার কামিজ হোক, সেটা আমি পরতে পারি, আমি স্কার্ট পরবো না। এটা হচ্ছে, আমি স্কার্টের বিরুদ্ধে ছিলাম না। আজকাল যা একটা চয়েস আছে, মেয়েরা স্কার্ট পরুক শাড়ি পরুক, তো আমার অ্যাজ এন এমপ্লয়ি অফ এয়ার ইন্ডিয়া আমার চয়েস কেন থাকবে না কি আমি আমার দেশের ন্যাশনাল ড্রেসটা এয়ারপোর্টে আমি কেন পরতে পারি না? এটা হচ্ছে ব্যাপার। ওরা বলেছে এটা রুল আছে কি এয়ারপোর্ট অফিসে স্কার্ট পরতে হবে, তো আমি বললাম না, আমি এটা মানবো না। এটা হচ্ছে ব্যাপার। তো 6 সপ্তাহ এরকম চলতে লাগলো। আর তারপর এয়ার ইন্ডিয়া হেড অফিস থেকে একটা চিঠি এলো এয়ার ইন্ডিয়া লন্ডন এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফের জন্য কি ফ্রম নাও অন যে কোনো মহিলা শাড়িও পরতে পারে, স্কার্টও পরতে পারে। তখন আমি বললাম ঠিক আছে। তো এটা হচ্ছে শাড়ির ব্যাপার, কিন্তু আমি স্কার্টের বিরুদ্ধে ছিলাম না। দ্বিতীয় কথা হচ্ছে তখন আমি গিয়েছিলাম 1967-এ, 20 বছর বয়সে। আর আমার যত বন্ধুগুলো ছিল সেখানে, ওরা বেশিরভাগই সব স্টুডেন্ট ছিল। আর সেই সময়ে আমেরিকা সাম্রাজ্যবাদের যুদ্ধটা চলছিল ভিয়েতনামের বিরুদ্ধে। আজকে যেরকম গাজার ব্যাপারে পুরো দুনিয়ার ইয়াং পিপল মোবিলাইজ হচ্ছে আমেরিকার জায়নিজমের বিরুদ্ধে, তার অনেক বেশি ভিয়েতনামের আমেরিকার অন্যায়ের আধারে যুদ্ধর বিরুদ্ধে একটা বিরাট আন্দোলন ছিল। আর আমি একটা খুব নন পলিটিক্যাল ছিলাম, পলিটিক্সের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি লন্ডনে অ্যাকচুয়ালি গিয়েছিলাম থিয়েটার নাটকের স্টাডি সঙ্গে করার জন্য। আপনার সঙ্গে নাটকের তো বিশাল সম্পর্ক ছিল। নাটক, হ্যাঁ, ড্রামা। থিয়েটার, আমি থিয়েটার থিয়েটার। করার জন্য। হুম। আর আমার বাবা আমাকে বলেছিল তুমি যা স্টাডি করতে চাও তুমি করো, কিন্তু তোমাকে নিজে ইন্ডিপেন্ডেন্ট ইনকাম থেকে তুমি যা করতে চাও তুমি করতে পারো। সেই জন্য আমি চাকরি করছিলাম। আর কোনো স্টুডেন্ট, ওরা সব পড়াশোনা করছিল, কিন্তু আমার বাবা আমাকে যা বললো, বি ইকোনমিকলি ইন্ডিপেন্ডেন্ট, তখন তুমি তোমার ইচ্ছার মতন স্টাডি করতে পারো। তখন ঠিক আছে, কেন আমি একাডেমিক্সে আমার ইন্টারেস্ট ছিল না, থিয়েটারে ইন্টারেস্ট ছিল। তো আমি তখন ভিয়েতনামের যুদ্ধর বিরুদ্ধে যা বিরাট আন্দোলন ছিল তার সাথে আমি জুড়ে গেলাম। আর তাতে যখন আমি তার ভেতরে
বোঝার চেষ্টা করলাম, তখন আমি বুঝলাম কি কমিউনিস্টরাই লড়াই করছে, কমিউনিস্ট লিডারশিপ লড়াই করছে। আর সেই কমিউনিস্ট কে, কিভাবে, কি আইডিওলজি আছে, সেটা আমি স্টাডি করতে লাগলাম। আমি একা ছিলাম তখন লন্ডনে, আর সেখানে অনেক ইন্ডিয়ান স্টুডেন্টস ছিল। সেখানে সেখানে ওরা বেশিরভাগই নকশালবাড়ির প্রভাব ছিল সে সময়। ওদের সাথে আমার কোনো, প্রথম থেকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তখন আমি যখন ফ্রি টিকেটে ফিরে আসতাম ছুটির সময়, ওয়েস্ট বেঙ্গলে এসে আমি পুরো সব কমিউনিস্ট লিটারেচারটা আমি জোগাড় করলাম আর নিজে আমি পড়তাম ফিরে গিয়ে লন্ডনে। আর নিশ্চয়ই সেই সময় 67, 68, 69 সিপিএম যা লড়াই লড়ছিল, আর বিশেষ করে কমরেড জ্যোতি বাসুর লিডারশিপে যা লড়াই লড়ছিল, আমি ভীষণভাবে প্রভাবিত হলাম। আর তারপর আমি আমার বাবাকে বললাম কি, বাবা ঠিক আছে, আমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হই, কিন্তু এখন আমি সেসব ছেড়ে, আমি চাকরি ছেড়ে আমি ফেরত যাচ্ছি, আমি পার্টিকে জয়েন করতে চাই। বাবা বলেছে, তুমি কিছু জানো না, তুমি লন্ডনে দূর করে সমর্থন করতে পারো, কিন্তু এসে তুমি এসব করবে না। কিন্তু আমি ছেড়ে দিলাম চাকরি, ফিরে এলাম, সিপিএম কে আমি কন্ট্যাক্ট করলাম, তারপরে 54 ইয়ার্স আমি এখানে আছি। আমার লাস্ট কোশ্চেন, পার্সন বৃন্দা কারাতকে, সিপিএম এর লিডার বৃন্দা কারাতকে না, ব্যক্তি বৃন্দা কারাতকে আমার প্রশ্ন, লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গ আপনাকে সেভাবে পেল না কেন? কেন পাবে না? আমি তো, আপনি আপনি আমার মা তো, আ- আমি তো, আ- আমি তো ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে আমার নিজের পরিবারের সম্পর্ক আছে। আমার মার আমার মার আমার মা, my maternal grandmother was the first cousin of Subodh Malik, and my parents got married in that historic place where Aurobindo used to go and have meetings. তো আমার ওয়েস্ট বেঙ্গলের সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক আছে। আর পার্টি যেখানে আমাকে দায়িত্ব দেবে আমি সেখানেই থাকি। আর আমার ব্যক্তিগত জীবন আর আমার পার্টির জীবন, যদি আমি পার্টিতে 54 ইয়ার্স না থাকতাম, তখন আমি বলতে পারি কি আমার কোনো খুব আলাদা একটা, খুব পার্সোনাল কোনো একটা কিছু আছে। কিন্তু আই অ্যাম হোয়াট আই অ্যাম বিকজ আই মেইনলি বিকজ আই বিন শেপ বাই মাই পার্টি। কিন্তু ত্রুটিগুলো আমার এটাগুলো আমি, এটা আমি বলবো। দিদি, আপনাকে অশেষ কিন্তু ধন্যবাদ। একটা কথা আমি বলতে চাই, শিওর শিওর শিওর, প্লিজ। না কিন্তু একটা আমি একটু কারেক্ট করতে চাই। আপনি বলেন কি মিরান্ডা হাউস থেকে আমার চেতনা ছিল अगेंस्ट মিস ফ্রেশার, এইটা ঠিক না। সেই সময় আমার 16 বছর বয়স ছিল যখন এইসব বিউটি কন্টেস্ট, মিস ফ্রেশার এইসব হতো কলেজগুলোতে। আর আমি তখন পার্টিসিপেট করলাম। আমার তখন কোনো চেতনা ছিল না কি এইভাবে আমাদের মতলব বিউটি নিয়ে একটা খুব মতলব পুরুষ প্রধানের সমাজে এটা একটা মেল গেজ হিসাবে একটা ফাংশন আছে। আমার তখন কোনো চেতনা ছিল না এই ব্যাপারে। কিন্তু অনেক পরে, যখন আমি সে সময় অনেক লোক আমাকে জিজ্ঞেস করেছে, যখন আমি মহিলা সমিতিতে যোগ দিলাম, আমি এমএচএ পরে মিরান্ডা হাউসে পরে ফিরে এলাম, তখন আমি পরিষ্কার বলেছি আমার কোনো চেতনা ছিল না। একটা 16 বছর বয়সে সে সময় আন্দোলনের সাথে আমার সম্পর্ক ছিল না। পরে আমি বুঝেছি কি এই মিস ফ্রেশার কন্টেস্ট বা বিউটি কন্টেস্ট কত একটা এক্সপ্লয়টেটিভ প্ল্যাটফর্ম, একটা প্যাট্রিয়ার্কি কি করার জন্য আছে। আহ, আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক অনেক মিডিয়াতে অনেক কিছু পড়া হয়, কিন্তু সামনাসামনি যে কথা বলে, যার সম্পর্কে কথা তার নিজের মুখ থেকে কথা শুনতে পেলে, অনেক যে প্রশ্ন তার উত্তর শ্রোতারা বা যিনি কথা বললেন তিনি পেয়ে যান। আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনি এই ডাকে সাড়া দিয়ে
এতটা সময় দিয়েছেন, এবং ভবিষ্যতে শুধুমাত্র পলিটিক্যাল ইস্যুতে, যেখানে বৃন্দা কারাত নয়, পলিটিক্যাল লিডার বৃন্দা কারাতের কাছে আমার অনেক প্রশ্ন থাকবে। আশা করি সেই সুযোগ ভবিষ্যতে পাবো। সেটা বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।